এদিকে নিতু আর মায়ের মুখ দেখে মনে হচ্ছে যে তারাও মেয়েটার কথা বিশ্বাস করে নিয়েছে। তারপরেও আমি বললাম, বিশ্বাস করো তোমরা, এই মেয়েটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, আর এই ছবিগুলো সব ফেক। আর তখনই আবির আন্টি সবার উদ্দেশ্যে বলল, আসলে আবির আন্টি মায়ের সবচেয়ে বড় প্রতিবন্ধী। আগে নারীকণ্ঠ কমিটির সভাপতি ছিল, আর এখন মায়ের উপর বেশ রাগও আছে ওনার। তখন উনি বললেন, আপনাদের কি মনে হয় একটা মেয়ে তার চরিত্র নিয়ে বিনা কারণে এমন কথা বলবে? আর ওর কাছে তো প্রমাণও আছে, আর তাছাড়া কোনো মেয়েই এমনটা করতে পারবে না। এবার আবির আন্টি আবার মায়ের দিকে তাকিয়ে বললেন, কি আমাদের নারী কণ্ঠের সভাপতি, আপনি তো খুব বিখ্যাত হয়ে গেছেন নারী নির্যাতনকারীদের শাস্তি দিয়ে। এবার আপনার ছেলেকে কি করবেন? ও তো দুটো মেয়ের জীবন নষ্ট করে দিল, ওকে শাস্তি দেবেন না? পুলিশের কথা উঠতে না উঠতে দরজা দিয়ে পুলিশ নিয়ে ঢুকলো আমার দুটো পরিচিত মুখ। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে এসবের পিছনে কে আছে। বাড়িতে পুলিশ এসেছে দেখে সবাই হতভম্বের মতো দাঁড়িয়ে রইল, কারণ এত তাড়াতাড়ি পুলিশ কোথা থেকে এলো, কেই বা ডাকলো, এরকম প্রশ্নগুলো সবার মনে চলছে। কিন্তু পুলিশের সাথে সাথে যে দুজন আমার ঘরে ঢুকলো তাদেরকে সবাই না চিনলেও আমি তাদেরকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, তারা দুজনই রাত্রের ফ্রেন্ড। এই কয়েক মাসে আমি তাদেরকে অনেকবার দেখেছি। বিশ্বাস করতে একটু কষ্ট হলেও এই কথাটাই সত্যি যে এই সব কিছুর মূলে রাত্রি, অথচ সে সবার সামনে কিরকম ভালোবাসি নাটক করে চলেছে। কিন্তু কিন্তু আমি এটা বুঝতে পারছি না রাত্রি এমনটা করলেই বা কেন, এসবের মানে কি? তখন আমি রাত্রির দিকে এগিয়ে গিয়ে বললাম, এসব কি রাত্রি? ওই দুজন তোমার বান্ধবী না? তার মানে এসব কিছু তুমি করেছ? কিন্তু কেন? রাত্রি দেখে 3 গুণ অবাক হওয়ার ভান করে বলল, নিলয়, তুমি কি বলছো এসব? আমি কি করেছি? যা করার তুমিই তো করেছো। তুমি ওই মেয়েটাকে ঠকিয়ে আমাকে বিয়ে করে আমাকেও ঠকিয়েছো। ওনারা ঠিকই বলেছে, তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। আর আজকের পর থেকে তোমার মতো চরিত্রহীন লম্পটের সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না। ও, তো এই কারণে রাত্রি এইসব করলো। আমি তোকে ডিভোর্স পেপার দিয়ে দিতাম, আমাকে এতটুকু বিশ্বাস করতে পারলো না? শুধুমাত্র এই জন্য রাত্রি এমন নোংরা একটা ঘটনা ঘটালো? তখন আমি ওই মেয়েটা দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনাকে এইসব করার জন্য রাত্রি বলেছে তাই না? আর আপনাকে কত টাকা দেওয়া হয়েছে এইসব করার জন্য? কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। তাই আমি জোরে একটা ধমক দিয়ে বললাম, কি হলো, কথা বলছে না কেন? কে আপনাকে দিয়ে এসব করিয়েছে? তখন মেয়েটা এবার কান্নাকাটি শুরু করে দিল। আর সে সময় আবির আন্টি বলে উঠল, দেখছেন আপনারা, এখন ধরা পড়ে যাওয়ায় মেয়েটাকে ধমকিয়ে ভুল প্রমাণ করতে চাইছে, আবার দুজন মেয়ের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিরকম ধুরন্ধর ছেলে দেখছেন? তখন আমি আবির আন্টিকে কিছু বলতে যাব, তখনই কালে আর একটা থাপ্পড় পড়ল। আর থাপ্পড়টা দিল আমার আম্মু। তারপরে রাগে ঘৃণায় বলতে লাগলো, নিলয়, তুই এতটা নিচে নেমে গেছিস? ছি, এই শিক্ষা দিয়ে তোকে আমি বড় করেছি। আমার তো ভাবতেও ঘেন্না হচ্ছে যে তুই আমার ছেলে। আম্মু বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আর এই সব কিছু করেছে রাত্রি। এটা বলার সাথে সাথে আর একটা থাপ্পড় পড়ল। তখন আম্মু বলল, তুই এখন বৌমাকেও দোষ দিচ্ছিস? তারপর হঠাৎ সতর্ক হয়ে উঁচু গলায় বলল, অফিসার, একে এখান থেকে নিয়ে যান। আম্মু, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? তোমার নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা বাইরের মেয়েকে বিশ্বাস করছো? আমি যে এতবার বলছি আমি কিছু করিনি, তারপরও। তখন অফিসার আমার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস্টার নিলয়। 1 মিনিট অফিসার। তারপর আমি রাত্রির দিকে এগিয়ে গেলাম আর পকেট থেকে ডিভোর্স পেপারটা বের করে রাত্রির হাতে ধরিয়ে দিলাম। এটার জন্য এত কিছু করলে তো? আমি ভেবেছিলাম আজকেই তোমাকে এটা দিয়ে দেব, কিন্তু কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারোনি। আর আজকে তুমি যেটা করলে, ভেবো না যে। আমার কথা শেষ না হতেই পুলিশের লোকেরা আমাকে ডাকার আগে শুরু করে দিল। তাই ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠে পড়লাম। কিরকম স্বার্থপর একটা মেয়ে! আমি যে তাকে ডিভোর্স পেপারটা দিয়ে দিলাম, ওর চোখের অনুতাপের বিন্দু ফোঁটাও দেখতে পেলাম না।
রাত্রি তো বাইরের একটা মেয়ে, সে আমাকে বিশ্বাস নাই বা করতে পারে, কিন্তু আমার নিজের পরিবারের লোকেরা আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি সে এমন কোনো কাজ করতে পারি না সেটা তারা বিশ্বাসই করছে না। আজকে খুব আফসোস হচ্ছে, এই পরিবারের জন্য কত কিছু করলাম, যে যখন যেটা চেয়েছে সবাইকে সব কিছু দিয়েছি। কখনো নিজের কথা ভাবিনি, কখনো এমন কোনো কাজ করিনি যে পরিবারের সম্মানহানি হবে। সব সময় মায়ের কথা শুনে চলেছি, এতে আমার মা বাবা সবসময় খুশি থাকলেও বাইরের লোকেরাও, বন্ধু বান্ধবেরাও পিছন থেকে অনেক কথাই বলতো। আমার ফ্রেন্ড সার্কেলটাও কেটে ছোট করে ফেলেছিলাম, কারণ মায়ের ধারণা ছিল বন্ধু বান্ধব বেঁচে থাকলে ছেলেমেয়েরা খারাপ হয়ে যায়। আর মায়ের এই কথা মানতে গিয়ে আমার বন্ধু বলতে শুধু শান্তই বেঁচেছিল। সবসময় সন্ধ্যার আগে আমাকে ঘরে ফিরে আসতে হতো। বাইরে বন্ধুদের সাথে আড্ডা, সবাই মিলে খাওয়া দাওয়া, ফুর্তিবাজ, এসব কিছুই করতে পারতাম না। আর এখন আপনাদের হয়তো আমাকে কোনো বিশেষ প্রকৃতির ছেলে বলে মনে হচ্ছে, তাই না? আসলে আমি মা বাবার বেড়াচাল থেকে মুক্ত হয়ে জীবন কাটানোর সময় পাইনি। এই স্বাধীনতাটা হয়তো পেতাম ইন্টারের পর, কিন্তু এর আগেই আমার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গেছিল। আসলে তখন আমি সবাই ইন্টারের ফাইনাল পরীক্ষাটার প্রস্তুতি নিচ্ছিলাম, আর সেই সময়ই আমার বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেখান থেকে বাবা তার কথার শক্তির সাথে সাথে উঠে দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলে। তখন আমাদের ব্যবসাটা একেবারে ভেঙে পড়ে, কারণ ব্যবসা দেখার মতো কেউই ছিল না। বাবার চিকিৎসার খরচ দিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে যাই। সেই সময় আবার ব্যাংকের লোনের চাপ আসতে লাগলো। তবে এত কিছুর মাঝেও একটা ভালো জিনিস ঘটেছিল। আমাদের কোম্পানি ম্যানেজার ছিল শান্তর বাবার জামান আঙ্কেল। তিনি আমাকে ব্যবসার হাল ধরতে বলেছিলেন, আর আমাকে হাতে কলমে সব কিছু শিখিয়েছিলেন। আজকে যদিও তিনি বেঁচে নেই, কিন্তু ওনার মতো সত্য মানুষ খুব কমই হয়। আমাদের বিপদের দিনেও তিনি চাইলে আমাদের সব কিছু কেড়ে নিতে পারতেন, কিন্তু কিন্তু তিনি সেটা না করে আমাদেরকে সাহায্য করেছিলেন। আমিও নিজের পুরোটা দিয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, আর কাজের পাশাপাশি পরিবারের সব দায়িত্ব পালন করে এসেছি। আমার মা আমাকে দেখে খুব অবাকই হয়ে গিয়েছিলেন, কারণ আমি কখনো নিজে একা একা নিজের জামা কাপড়ই কিনতে পারতাম না। আর বাবার অ্যাক্সিডেন্টের পর আমি কোম্পানির পাশাপাশি নিজের পরিবারটাকেও সামলাচ্ছি। আসলে কি জানেন তো, পরিবারের সব বড় ছেলেদের ভিতরে এমন একটা শক্তি থাকে, পরিবারের কোনো বিপদে তারা যেন হঠাৎ করেই বদলে যায়। সবচেয়ে দায়িত্বজ্ঞানী ছেলেটাও পুরো পরিবারের দেখাশোনা করে শক্ত হাতে। আমি নিজেকে আজকের আগে একজন সফল মানুষ ভাবতাম, কারণ আমার পরিবারের সবাই চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করত। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু কিন্তু আমি ভুলছিলাম। এই সব কিছু ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, আমি সেটা বুঝতে পারিনি। আমি ছোটবেলা থেকেই একটু চাপা প্রকৃতির ছিলাম। হাজার কষ্ট হলেও আমার চোখ দিয়ে জল বেরোতো না। বাবার অ্যাক্সিডেন্টের দিনও কাঁদিনি যেদিন আমার ভুলের জন্য তানহা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজকে তানহার কান্না মিশ্রিত শেষ কথাগুলো খুব আঘাত করছে। মনে হচ্ছে ওর বলে যাওয়া সব কথাগুলোই আজকে ভুলে গেছে। তানহা নিজে থেকেই আমার জীবনে এসেছিল, আবার আমার জন্য চলে গেছে। আমার মতো ছেলেকে কেউ কি সহ্য করতে পারে? তাও তানহার সাথে আমার সম্পর্কটা 4 বছরের ছিল। তানহার সাথে আমার পরিচয় হয়েছিল যখন সে অনার্স 2য় বর্ষে পড়ে। ও আসলে শান্তর ক্লাসমেট ছিল। স্বাভাবিকভাবেই আমি মেয়েদের ধারে কাছেও যেতাম না, কিন্তু তানহাকে দেখার পর কীরকম একটা কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। ওর সম্পর্কে শান্তর থেকে সব কিছু জেনে নিই। কয়েকবার চেষ্টা করে তানহাকে মনের কথা বলার সাহস করে উঠতে পারিনি। তারপর হঠাৎ একদিন আমাকে অবাক করে দিয়ে তানহা নিচে আমাকে ভালোবাসার কথা জানায়। এরপর থেকে আমাদের সম্পর্কটা ভালো করে চলে। তারা সবসময় আমার উপর মেজাজ খাড়াতো, এই তুমি এরকম কেন, তুমি এটা করো না কেন, সেটা করো না কেন। সবসময় কথা কাটাকাটিতে তানহায় জিতবে। তবে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো, আমার খুব কেয়ার করত। খুনসুটি হাসি খেলায় আমাদের সম্পর্কে যখন 3 বছর পার হয়, তখন তানহার অনার্স কমপ্লিট হয়ে যায়। আর এরপর থেকেই তানহার বাড়ির লোকেরা ওকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, আর তানহা চাপ দিত আমাকে। কিন্তু আসলে বিয়েটা করতে চেয়েছিলাম নিতুকে বিয়ে দেওয়ার পর, আর সেই জন্য
তানাকে আরও 1 বছর অপেক্ষা করায়। কিন্তু এরপরই তানা আমাকে বিয়ের জন্য খুব জোরাজুরি করে। ওইবার কতদিন নিজের বাড়ির লোকে এটা সেটা বুঝিয়ে রাখবে। এরপর একদিন তানাকে নিয়ে মায়ের সামনে গেলাম। মায়েরও তানাকে দেখে খুব পছন্দ হয়েছিল। কিন্তু যখনই মায়ের সাথে তানহার বিয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়, তখনই একটা বড় বাধার সামনে এসে দাঁড়ায়। মা তানহার বাবাকে দেখে ভীষণ রেগে যায়। কারণটা হলো, মা মনে করে তানহার বাবার জন্য হয়তো আমার বাবার এরকম অবস্থা হয়েছে। অবশ্য সেটা ঠিক কিনা আমি বলতে পারবো না। ওই দিন মা রেগে গিয়ে তানহার বাড়ির সবাইকে কথা শুনিয়ে চলে আসে। আর বাড়ি এসে আমাকে বলে দেয় আমি যেন তানহার সাথে আর কোনোভাবে সম্পর্ক না রাখি। মাকে আমি এটা কোনোভাবে বোঝাতে পারিনি যেতে তানহার কোনো দোষ নেই। মা তার কথায় একেবারে অনড়। এর পরের দিন আমি যখন তানহার সাথে দেখা করতে চাই, সে কান্নাকাটি করে একেবারে শেষ। কারণ হলো, ওর বাড়ির লোকেরা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলেছে। তানহা বলল যে ওই দিনই যেন আমরা বিয়ে করিনি। পরে সবাই মানলে মানবে, না মানলে না। কিন্তু আমি মায়ের কথার বাইরে যেতে পারিনি। তানহাকে ফিরিয়ে দিয়ে বলেছিলাম যে সে যেন বাড়ির লোকের পছন্দ করা ছেলেকে বিয়ে করে নেয়। কথাটা শুনে তানহা আমাকে রাগে অনেকগুলো চর বসিয়ে দিয়েছিল। কান্নাকাটি করেছিল অনেক। আমারও অনেক কষ্ট হয়েছিল। কিন্তু ওই দিন তানহাকে ওখানে রেখে আমি চলে এসেছিলাম। এরপর তানহা আমার উপর রেগে গিয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। মেয়েটা যে আমাকে এত পরিমাণে ভালোবাসতো তা আমি ধারণাও করতে পারিনি। তানহা তার বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে আমার বাড়িতে আমার কাছে চলে এসেছিল। মায়ের কাছে অনেক কান্নাকাটি করেও মায়ের মন গলাতে পারিনি। আর সেদিন আমি অক্ষম ছিলাম। মায়ের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারিনি। ওই দিনও নিষ্ঠুর মতো মেয়েটিকে ফিরিয়ে দিয়েছিলাম আমি। সেদিন তানহা কাঁদতে কাঁদতে আমাকে অনেক কথাই বলেছিল। সে বলেছিল যে, নিলয়, তুমি আমার সাথে যেটা করেছো, আমাকে যত কষ্ট দিলে না, দেখো একদিন আমার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পাবে। আর তোমার মায়ের কথায় আমাকে ফিরিয়ে দিচ্ছ তো, দেখো একদিন তোমার ওই মাই তোমাকে বুঝতে পারবে না, তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আর সেদিন বুঝতে পারবে আজকে আমার কতটা কষ্ট হচ্ছে। এই কথাগুলো বলে তানহা কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। সেদিনের পর তানহার আর কোনো খবর পাইনি। শুনেছি ও বিয়ে করে সে বাইরে কোথাও চলে গিয়েছিল। তবে আমার এইভাবে আনন্দ হচ্ছিল যে তানহা বিয়ে করে এখন কিছুটা হলেও ভালো থাকবে। আমার কাছ থেকে তো শুধু কষ্টই পেল। ওর বিবাহিত জীবন ভালো কাটুক, আমাকে ভুলে গিয়ে স্বামীর সংসার নিয়ে সুখে থাকুক। তখনই একজন কনস্টেবলের ডেকে বাস্তবে ফিরলাম। এরপর ওরা আমাকে গাড়ি থেকে নামিয়ে থানার ভিতর নিয়ে গেল। ঠিক তারপরেই